তো সকলকে আরও স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল পি কোচিং সেন্টারে। তো আজকের যে বিষয়টা, সেই বিষয়টা আমাদের রাজ্যেরই যে টিচার রিক্রুটমেন্ট সম্পর্কিত তথ্য, যেটা হচ্ছে কিন্তু আপার প্রাইমারি। ঠিক আছে, তো আপার প্রাইমারি কিন্তু অনেক নিউজ বা অনেক ইউটিউবার কিন্তু নিউজ অলরেডি প্রোভাইড করে দিয়েছে যে আপার প্রাইমারি কিন্তু প্রাইমারি টেট, যেটা হচ্ছে 2016 সালে পরীক্ষা হয়েছিল, তারপর কিন্তু আবার পুনরায় কিন্তু আপার প্রাইমারি টেট কিন্তু নেওয়ার একটা পরিকল্পনা চলছে। তো সেই সম্পর্কে সম্পূর্ণ বিষয় বা সম্পূর্ণ তথ্য এবং তার শিক্ষাগত যোগ্যতা এবং তার সিলেবাস এবং নাম্বার প্যাটার্ন সম্পূর্ণ বিষয় কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা আলোচনা করব। এবং এই আপার টেট কবে প্রকাশিত হতে পারে সেই বিষয়েও কিন্তু আমরা সঠিকভাবে কিন্তু একটা আলোচনা করব। তো প্রথম বলে রাখি যে আপার প্রাইমারি টেটের যে একটা কেস চলছে, সেই কেসটা হচ্ছে একটাই, যে এমসিডির যে নিয়ম বলা ছিল যে প্রত্যেক বছর অন্তত আপার টেট অন্তত 1 থেকে 2টা কিন্তু নেওয়া দরকার। তো এখনও পর্যন্ত আমাদের সরকার এখন বর্তমানগত আছে, তারা কিন্তু এখনও পর্যন্ত কোনো প্রকারভাবে কিন্তু কোনো টেট এখনও কিন্তু আপার টেট কিন্তু কোনোভাবে কিন্তু সংগঠিত করেন নাই। ঠিক আছে, তো এই সম্পর্কে তথ্য যেটা হচ্ছে হাইকোর্ট একটা নতুন ডেট দিয়েছে সেই রায় সম্পর্কিত, যে ওই তারিখের মধ্যে বা ওই সময়ের মধ্যে তাদেরকে কিন্তু একটা হলফনামা জমা দিতে হবে যে তারা কেন টেট এখন পর্যন্ত সংগঠিত করেন নাই। ঠিক আছে, তো সেই বিষয়টা কিন্তু আমরা জানছি। তো এই সকল তথ্য অবশ্যই আমরা দেব। তো সেটা বিষয়টা কি বলা হয়েছে এখানে যদি আমরা দেখি, এইখানে যেটা বলা হয়েছে যে পরবর্তী আপার প্রাইমারি টেট আপডেট, যেটা বলেছে কি পরবর্তী নতুন আপার প্রাইমারি টেট কবে হবে সেই বিষয়ে কলকাতা হাইকোর্টে হলফনামা জমা করতে হবে 3 সপ্তাহের মধ্যে। তাহলে অলরেডি কোর্ট কিন্তু তাদেরকে বা সরকারকে বা শিক্ষা দপ্তরকে কিন্তু একটা কিন্তু সময় কিন্তু নির্ধারিত করে দিয়েছে যে 3 সপ্তাহের মধ্যে তাদেরকে কিন্তু হাইকোর্টে বা কলকাতা হাইকোর্টে কিন্তু হলফনামা জমা করতে হবে। এবং এর যে পরবর্তী শুনানি সেটা কিন্তু 7ই মে, অর্থাৎ 25 দিন পর কিন্তু তার কিন্তু শুনানি হতে চলেছে, 25-26 দিনের মতন পর। ঠিক আছে, তো এইটা একটা কিন্তু সবুজ আলো আমরা বা সবুজ সংকেত দেখতে পাচ্ছি যে 2016 পর কিন্তু পুনরায় আরেকবার আপার টেট হতে চলেছে বা হতে চলেছে বলতে কি এখন পর্যন্ত কনফার্ম নয় যে হবে কি হবে না। তো 7ই মে যবেই এই রায়দান হবে বা শুনানি হবে, এই শুনানি হওয়ার পরেই কিন্তু একটা সম্পূর্ণ বিষয়টা জানা যাবে যে আপার টেট 2016 পর কিন্তু এই 2025 বা 2026-এ কি সংগঠিত হতে চলেছে, তো সেটা দেখার বিষয়। তো আমরা 7ই মে পর্যন্ত কিন্তু আমরা অপেক্ষা করব, তারপরেই কিন্তু আমরা জানতে পারবো যে আপার টেট কিন্তু আদৌ হবে কি হবে না। ঠিক আছে, যদি আপার টেট হয় সেই বিষয়ে, যদি আপার টেট হয় তার যে সিলেবাস এবং তার যে প্যাটার্ন, ঠিক আছে, তার যে সিলেবাস এবং প্যাটার্ন সম্পূর্ণ বিষয়টা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এবং তার যে একটা পিডিএফ, সিলেবাস প্যাটার্ন হোক, যে কোনো আপার টেটের সিলেবাস এবং নিয়ম প্রক্রিয়া প্রত্যেকটা যে পিডিএফটা, সেই পিডিএফটা কিন্তু আমি অলরেডি আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে কিন্তু অলরেডি কিন্তু আমি প্রোভাইড করে দিয়েছি। এবং তাও এই ভিডিওর মাধ্যমে কিন্তু আরেকবার আমরা ওই বিষয়টা কিন্তু একটু আলোচনা করছি। এই যে পিডিএফটা আছে, এই পিডিএফটা আমি অলরেডি আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে পি কোচিং সেন্টার, সেখানে কিন্তু আমি অলরেডি প্রোভাইড করে দিয়েছি। তোমরা এখন যারা টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করো, অবশ্যই কিন্তু গিয়ে জয়েন করে নিতে পারো। ঠিক আছে, তো এইখানে যেটা বিষয়টা বলা হয়েছে যে এই সিলেবাসটা কিন্তু আমরা যে পরীক্ষার যে বিগত বছর যে পরীক্ষার হয়েছিল সেই অনুকরণে কিন্তু তৈরি করা হয়েছে। এবং পরবর্তী স্কুল সার্ভিস কমিশন যদি কোনো প্রকারভাবে নতুন সিলেবাস প্রকাশ করেন, তখন কিন্তু তার যে সিলেকশন প্রসেস সেই বিষয়টা কিন্তু আমরা পরবর্তীতে পরিবর্তন করব। ঠিক আছে, এই যে আপার প্রাইমারিতে বসার জন্য আমাদের কি শিক্ষকতা লাগবে, তো শিক্ষকতা যোগ্যতা যেটা লাগছে যে কমপক্ষে 50% কিন্তু নম্বর সহ স্নাতক পাস এবং তার সঙ্গে কিন্তু বিএড থাকতে হবে। তাহলে স্নাতক পাস মিনিমাম আমাদেরকে 50% থাকতে হবে এবং তার সাথে বিএড থাকতে হবে। এবং তবে সংরক্ষিত প্রার্থীদের জন্য অর্থাৎ SC STদের জন্য 5% কিন্তু ছাড় থাকবে। অথবা যাদের স্নাতক পাস এবং তার সাথে যদি ডিএডও থাকে, এই ক্ষেত্রে শুধুমাত্র স্নাতক পাস হলেই হবে, কোনো প্রকারভাবে কিন্তু 50% যোগ্যতা বা এরকম ব্যাপার কিন্তু এখানে নাই। তাহলে স্নাতক পাস এবং তার সাথে ডিএড থাকলেই কিন্তু আমরা এই আপার টেটেও কিন্তু আমরা বসার একটা অগ্রাধিকার পাবো।
এর যে নিয়োগ পদ্ধতিটা, এর নিয়োগ পদ্ধতিটা কেমন? নিয়োগ পদ্ধতি যে কি, প্রথমে হচ্ছে লিখিত পরীক্ষা হয়, তারপরে হচ্ছে ইন্টারভিউ। প্রথমে যে লিখিত পরীক্ষা হয়, এই লিখিত পরীক্ষাতে পাস করলে ইন্টারভিউতেও কিন্তু জন্য ডাকা হয়। তাহলে এই যে লিখিত পরীক্ষাটা হবে কত নাম্বারের হয় সেই বিষয়টা জানছি। তো এইখানে যেটা বলা আছে যে লিখিত পরীক্ষার যে ধরন, ঠিক আছে, লিখিত পরীক্ষার ধরনটা কি, টোটাল নাম্বার হচ্ছে কত, 150 নাম্বারের পরীক্ষা হয়, 150 মিনিট কিন্তু সময় থাকে। এবং এই যে 150 যে নাম্বারটা আছে, এই নাম্বারটা কিন্তু একটা কতগুলো সাবজেক্টে কিন্তু ভাগ করা আছে। অর্থাৎ প্রথমে যেটা বলা আছে সেটা হচ্ছে কিন্তু শিশু শিক্ষা ও শিক্ষা বিজ্ঞান, অর্থাৎ হচ্ছে সিডিপি যেটা আমরা বলি। আমরা সিটেট বা প্রাইমারি টেটেও কিন্তু আমরা এই সিডিপিটা পেয়ে থাকি। তো এটা থাকছে কত নাম্বার, এটা থাকছে 30 নাম্বার। এই 30টা প্রশ্ন কিন্তু 30 নাম্বারের জন্য। এবং তার সাথে থাকছে প্রথম ভাষা যেটা হচ্ছে বাংলা ভাষা, সেটা থাকছে আমাদের 30টি প্রশ্ন 30 নাম্বারের। এবং দ্বিতীয় ভাষা যেটা হচ্ছে ইংরেজি, 30টি প্রশ্ন কিন্তু 30 নাম্বার। এবং তারপর যে বিষয়টা থাকছে সেটা হচ্ছে কিন্তু গণিত বিজ্ঞান অথবা সমাজবিদ্যা, যেটা আমরা বলছি সোশ্যাল সায়েন্স, ঠিক আছে। তো গণিত বিজ্ঞান কাদের জন্য, এই গণিত বিজ্ঞানটা হচ্ছে যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য কিন্তু গণিত বিজ্ঞান, এবং যারা আর্টসের স্টুডেন্ট তাদের জন্য হচ্ছে সমাজবিদ্যা। এবার সমাজবিদ্যাতে যে যে বিষয়গুলো থাকবে সেটার যে কোন কোন বিষয়গুলো থাকবে, ইতিহাস, ভূগোল, পলিটিক্স, ইকোনমিক্স, এই কটা সাবজেক্ট কিন্তু আমাদের সমাজবিদ্যা যে বিষয়টা আছে সেই বিষয় কিন্তু থাকবে। টোটাল হচ্ছে 60টি প্রশ্ন, 60 নম্বর। এবং গণিত বিজ্ঞান সেটা হচ্ছে আমরা সকলে জানি সায়েন্সের স্টুডেন্টদের, তাদের হচ্ছে গণিত, অঙ্ক থাকছে বা গণিত থাকছে। তার সাথে থাকছে কী কী, তার সাথে থাকছে হচ্ছে লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স। তো বিজ্ঞান সম্পর্কে যে সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য যেটা বলা হয়েছে কি 60 নাম্বার থাকছে, 60টি প্রশ্ন, ঠিক। তাহলে টোটাল হচ্ছে 150 নম্বরের পরীক্ষা। তাহলে আমরা জানতে পারলাম যে 150 নম্বর তো পরীক্ষা হবে, তাহলে আমরা ইন্টারভিউ কত নম্বর আমরা ডাক পাবো সেই বিষয়টা কিন্তু আমাদেরকে জেনে নেওয়া দরকার। তো যদি আমরা ইন্টারভিউতে ডাক পাওয়ার জন্য কত নম্বর দরকার, সেটা হচ্ছে কিন্তু আমাদের যারা এসসি এসটি তাদের জন্য প্রথম বলি, যারা এসসি এসটি ওবিসি কাস্ট তাদের জন্য কিন্তু 82 নাম্বার থাকলে কিন্তু তারা কিন্তু ইন্টারভিউতে ডাক পাবে। এবার 82 হচ্ছে কত পার্সেন্ট, 82 হচ্ছে 55% সামথিং, বা তারও নিচে হয়, ঠিক আছে। 55 মানে 55 মানে 82, এটা ধরে রাখো, ঠিক আছে, 55। এবং যারা হচ্ছে জেনারেল কাস্ট, ঠিক আছে, জেনারেল, তাদের ক্ষেত্রে 60%, অর্থাৎ 90 নাম্বার কিন্তু তাদেরকে পেতে হবে, তাহলে কিন্তু তারা ইন্টারভিউর জন্য ডাক পাবে। তো যারা সিম্পল ভাবো যে যারা শুধুমাত্র আমাদের ইন্টারভিউ ডাক পেলেই হচ্ছে, শুধু 82 নাম্বার বা 90 নাম্বার পেয়ে গেলেই আমরা আরামসে কিন্তু ইন্টারভিউ বসতে পারছি, এটাতে আমাদের বিরাট আনন্দ, তবে তাদের ধারণাটা ভুল। তো মিনিমাম আমাদের যে 150 নম্বর পরীক্ষা আছে, নিজেদেরকে অবশ্যই 115 বা 120 নাম্বার কিন্তু টার্গেট রেখে কিন্তু নিজেদেরকে চলতে হবে, বা তারও বেশি করতে পারলে সবটাই কিন্তু বেটার হয়। তাহলে কিন্তু কি হয়, যেটা এখনও পর্যন্ত যে প্যাটার্নে কিন্তু নিয়োগ প্রক্রিয়া হয়, যেটা হচ্ছে কিন্তু একাডেমিক স্কোর, সেই একাডেমিক স্কোর অনুসারে কিন্তু তাহলে সিলেকশনটা কিন্তু একদিক থেকে মানে অনেকটা এগিয়ে যেতে পারবো, ঠিক আছে। তাহলে কাট অফের পরিমাণ দিকটাও কিন্তু আলোচনা হবে। যদি কারো মনে হয় যে কাট অফ সম্পর্কে বা একাডেমিক স্কোর সম্পর্কে যদি একটা ভিডিও মানে দেওয়া হয় তো সব থেকে ভালো হয়, তো অবশ্যই তোমরা কিন্তু একটা কমেন্ট করতে পারো, ঠিক আছে, যে হ্যাঁ এই বিষয়টা একটু আনলে সব থেকে বেটার হয়, ঠিক আছে। তাহলে সম্পূর্ণ বিষয়টা কিন্তু আরেকবার কিন্তু পুনরায় আমরা কিন্তু আলোচনা করব। তাহলে এইখানে যে বিষয়টা দাঁড়ালো যে হাইকোর্টে যে হলফনামার কথা বলা হয়েছে সেটা 3 সপ্তাহের মধ্যে দিতে বলা হয়েছে, এবং তার যে শুনানি সেই শুনানি কিন্তু 7ই মে কিন্তু নির্ধারিত করা হয়েছে। তো সেই দিনেই বোঝা যাবে যে আপার টেট কিন্তু পুনরায় হতে চলেছে কি হবে কিনা। এবং তার যে সিলেবাস, সেই শিক্ষাগত যোগ্যতা সেটা বলা হলো যে স্নাতক 50%, তার সাথে বিএড এবং ডিএড, তার সাথে হচ্ছে স্নাতক কোয়ালিফাই থাকলে হচ্ছে। এবং নিয়োগ পদ্ধতি লিখিত পরীক্ষা, তারপর হচ্ছে ইন্টারভিউ। লিখিত পরীক্ষা কী বিষয় থাকছে আমাদের টোটাল 150 নম্বর পরীক্ষা, শিশু শিক্ষা ও শিক্ষা বিজ্ঞান, প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা এবং হচ্ছে গণিত বিজ্ঞান এবং অথবা সমাজবিদ্যা। টোটাল এই 4টা বিষয়ের মধ্যেই কিন্তু আমাদের টোটাল 150 নাম্বারের পরীক্ষা হবে, 150 মিনিট সময়, ঠিক। তাহলে এই বিষয়টা কিন্তু আমাদের বলার ছিল। তো যারা বিহার বিপিএসসি টিআরই 4-এর জন্য প্রস্তুতি নিচ্ছ তাদেরকে বলছি, তোমরা যারা এখন পর্যন্ত মক টেস্টের জন্য এখন পারচেস করোনি, অবশ্যই তোমরা কিন্তু পারচেস করে নাও। তোমাদের জন্য এখন আজকের দিনটা শুধুমাত্র 67% কিন্তু ছাড় থাকছে, অর্থাৎ হচ্ছে টোটাল 150 টাকার মধ্যে 100 টাকা দিলেই কিন্তু তোমরা এই মক টেস্টটা, সম্পূর্ণ মক টেস্টটা কিন্তু পেয়ে যাবে। এবং চ্যাপ্টার ভিত্তিক
প্রত্যেকটা মক টেস্ট কিন্তু নেওয়া হচ্ছে। অলরেডি কিন্তু অনেকে মক টেস্ট দেওয়া শুরু করে দিয়েছে, তো তোমরাও কিন্তু নিজেদের প্রস্তুতি কিন্তু কন্টিনিউ চালিয়ে যেতে পারো। তো এই বিপিএসসি টিআরই পরে কোয়ালিফাই করার জন্য সব থেকে একটা ভাইটাল জায়গা আছে, সেটা হচ্ছে জেনারেল পেপার। এই জেনারেল পেপারে যদি আমরা মিনিমাম 25 বা 30+ স্কোর করতে পারি, তাহলে কিন্তু আমাদের সিলেকশনের দিকটা কিন্তু অনেকটা কিন্তু এগিয়ে যাবে। তো তোমরা যারা যারা এখন পর্যন্ত পারচেস করোনি, অবশ্যই কিন্তু এই মক টেস্টটা তোমরা কিন্তু পারচেস করে নাও, তোমরা অনেকটা কিন্তু হেল্পফুল হবে। ঠিক আছে, 67% কিন্তু তোমাদের জন্য কিন্তু ছাড় থাকছে। ঠিক আছে, তো চলো, তোমরা আমাদের এই ইউটিউব চ্যানেল যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু করে নিও, এবং যদি সেশন ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দিও।